আপনারা দেখছেন একুশে টেলিভিশন। করোনায় শনাক্ত 9 লাখ ছাড়ালো, আরও 112 মৃত্যু। লকডাউনের মধ্যেই রাজধানী ছাড়ছে অনেকে। জুলাই থেকে গণটিকা কার্যক্রম, সংসদে প্রধানমন্ত্রী। বিদেশগামী কর্মীদের ভ্যাকসিনেশনে অগ্রাধিকারের নির্দেশ। কারো টাকা সাদা করার সুযোগ থাকছে, কমছে মোবাইল ব্যাংকিংয়ের ট্যাক্স, অর্থ বিল পাস। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাতের 21 সংবাদের সাথে আছি রীতা চৌধুরী। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। করোনায় মোট শনাক্ত সংখ্যা 9 লাখ ছাড়ালো। 24 ঘন্টায় শনাক্ত হয়েছে 7,666, মারা গেছে 112 জন। খুলনা বিভাগে সবচেয়ে বেশি 35 জনের মৃত্যু হয়েছে। দৈনিক সংক্রমণ হার বেড়ে 23.97%। কমেছে সুস্থতার হার। স্মৃতি মণ্ডলের রিপোর্ট। করোনা সংক্রমণ বাড়ছে প্রতিদিন, থামছে না মৃত্যু। হাসপাতালগুলোতে রোগীর চাপ সামাল দিতে হিমশিম অবস্থা চিকিৎসক নার্সদের। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী 479তম দিনে করোনায় 24 ঘন্টায় মারা গেছে 112 জন। মৃতের সংখ্যা বেড়ে 14,388। 565টি ল্যাবে 31,982 নমুনা পরীক্ষায় একদিনে শনাক্ত 7,666। শনাক্তের সংখ্যা বেড়ে 9,04,436। সুস্থ হয়েছে 4,027 জন। পরীক্ষা বিপরীতে দৈনিক সংক্রমণ হার বেড়ে হয়েছে 23.97%। মৃত্যু হার 1.59 এবং সুস্থতার হার কমে হয়েছে 89.75%। 24 ঘন্টায় সবচেয়ে বেশি মৃত্যু খুলনা বিভাগে 35 জন, ঢাকা বিভাগে 22, রাজশাহী বিভাগে 21 জন, চট্টগ্রাম বিভাগে 16 ও রংপুর বিভাগে 10 জন মারা গেছে। ময়মনসিংহ বিভাগে 4, বরিশাল বিভাগে 3 ও সিলেট বিভাগে 1 জন মারা গেছে। পুরুষ মারা গেছে 67 জন ও নারী 45। 60 ঊর্ধ্ব 21 জন মারা গেছে 24 ঘন্টায়। এ পর্যন্ত করোনা পরীক্ষা হয়েছে 65,73,822। স্মৃতিমণ্ডল, 21 টেলিভিশন, ঢাকা। লকডাউনের মধ্যেই রাজধানী ছাড়ছে মানুষ। দূরপাল্লা বাস, ট্রেন, লঞ্চ বন্ধ। তবে প্রাইভেট কার, মাইক্রোবাস, পিকআপ ও মোটরসাইকেলে চড়ে ঢাকা ছাড়ছেন নগরবাসী। অফিস, আদালত, কলকারখানা খোলা রেখে গণপরিবহন বন্ধ রাখায় ভোগান্তিতে পড়তে হয়েছে অফিসগামী সাধারণ মানুষকে। বিস্তারিত জানাচ্ছেন রিয়াজ সুমন। ডেল্টা ভ্যারিয়েন্ট সহ করোনা ভাইরাসের কয়েকটি ধরন ছড়িয়ে পড়ায় গত সোমবার থেকে ঢাকায় চলছে লকডাউন। তবে সরকারের বিধিনিষেধ উপেক্ষা করে ঢাকা ছাড়ছে হাজার হাজার মানুষ। রাজধানীর সাইনবোর্ড, গাবতলী, টঙ্গী সহ বিভিন্ন স্থান দিয়ে ঢাকা ছাড়ছে মানুষ। দূরপাল্লার গণপরিবহন বন্ধ থাকায় ব্যক্তিগত গাড়ি, মাইক্রোবাস, পিকআপ ও মোটরসাইকেলে চেপে ঢাকা ছেড়ে যায় নগরবাসী। শাটডাউন তো দিছে, এখন তো আর ঢাকায় কাজকর্ম নাই, বাইরে তো যেতে হবে। আমি কুমিল্লা যাব, দাউদকান্দি যাচ্ছি। 1 জুলাই থেকে সর্বাত্মক কঠোর লকডাউন, তাই বিকল্প যানবাহনে দ্বিগুণ ভাড়ায় ঢাকা ছাড়ার কথা বললেন যাত্রীরা। এই জায়গাতে এখন কাজকর্ম বন্ধ, আমরা এই জায়গায় থাকতেও তো লাভ নাই, যেহেতু শাটডাউন সামনে। মার্কেট বন্ধ, তারপর অফিস আদালত সবগুলোই বন্ধ, বন্ধ ঘোষণায় আসতে পারে। যাচ্ছি বগুড়াতে, তো ঢাকা যেহেতু আমার কাজ নাই, এজন্য আমি বাসায় চলে যাচ্ছি। এদিকে গণপরিবহন বন্ধ রেখে অফিস, আদালত, কলকারখানা সীমিত উপস্থিতিতে খোলা রাখায় ভোগান্তিতে পড়তে হয়েছে সাধারণ মানুষকে। হেঁটে কিংবা সিএনজি, মোটরসাইকেল, রিক্সা, ভ্যানে চড়ে ছুটতে হয়েছে গন্তব্যে। কর্মক্ষেত্রে যাওয়ার জন্য একটা বাহন দরকার, সেটা তো আমি পাচ্ছি না। ডাবল ভাড়া দিয়ে আসতেছি, যাইতেছি। মোটরসাইকেল এখান থেকে আপনার 2 জন করে চায় 200-400 টাকা। এটা কি যাওয়া সম্ভব? সরকারি বেসরকারি সব অফিসগুলো খোলা রেখেছেন, কিন্তু আমরা পরিবহন পাচ্ছি না। গণপরিবহন বন্ধ থাকলেও ব্যক্তিগত গাড়ি, সিএনজি আর রিকশার চাপে সড়কে সড়কে তীব্র যানজটে পড়তে হয়েছে নগরবাসীকে। রিয়াজ সুমন, 21 টেলিভিশন, ঢাকা। আগামী অর্থবছর থেকে করোনার গণটিকা প্রদান শুরু হবে। এতে অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি ফিরবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিদেশগামী কর্মীদের ভ্যাকসিনেশনে অগ্রাধিকারের নির্দেশ দেন প্রধানমন্ত্রী। পর্যায়ক্রমে দেশের 80% মানুষকে টিকা নিশ্চিতের পরিকল্পনা আছে সরকারের। জাতীয় সংসদে বাজেট অধিবেশনের প্রধানমন্ত্রী কৃষি ও খাদ্য নিরাপত্তায় গুরুত্ব দেবার নির্দেশ দিয়েছেন।
বিস্তারিত জানাচ্ছেন আকবর হোসেন সুমন। পরিবর্তনের জন্য একাদশ জাতীয় সংসদের ত্রয়োদশ অধিবেশনে 2021-22 অর্থ বছরের বাজেট সম্পর্কিত আলোচনায় অংশ নেন সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতির পিতা স্বল্পোন্নত দেশ হিসেবে করোনা মহামারী বৃদ্ধি পাওয়ায় ভারত থেকে ভ্যাকসিন সরবরাহ বন্ধ থাকলেও চীন ও রাশিয়া থেকে প্রয়োজনীয় ভ্যাকসিন আসবে বলে জানান প্রধানমন্ত্রী। চীন, রাশিয়া, যুক্তরাষ্ট্র সহ যেখান থেকে সব ভ্যাকসিন উৎপাদনকারী দেশ সকলের সাথে এবং কোম্পানির সাথে আমাদের যোগাযোগ অব্যাহত আছে এবং আমরা আশা করি এই জুলাই মাস থেকেই আরও ভ্যাকসিন আসবে এবং ব্যাপকভাবে আমরা ভ্যাকসিন প্রদান শুরু করব। এবং সেখানে আরেকটা কথা বলেছি যে আমাদের যে কর্মীরা বিদেশে যাচ্ছে তাদেরকে ভ্যাকসিনটা আগে দিয়ে দেওয়ার জন্য আমরা ব্যবস্থা নিয়েছি। দেশের সামষ্টিক অর্থনীতি শক্তিশালী উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, প্রতিবেশী দেশকে ঋণ সহায়তা দেওয়ায় প্রমাণিত হয়েছে বাংলাদেশ অর্থনৈতিকভাবে সক্ষম। আমরা শ্রীলঙ্কাকে $250 মিলিয়ন মার্কিন কারেন্সি সোয়াপ অনুমোদন করে আমরা আমাদের আঞ্চলিক সহযোগিতার ক্ষেত্রে বাংলাদেশ যে সব সময় আন্তরিক সেটাই প্রমাণ করেছি। তাছাড়া সুদান ও সোমালিয়া ঋণ মওকুফ তহবিলেও আমরা অংশ নিয়েছি, তাদের যে ঋণটা সেটা আমরা মওকুফ করে দিয়েছি। তার ফলে আন্তর্জাতিকভাবে বাংলাদেশ যে অর্থনৈতিকভাবে সক্ষম সেটাই প্রমাণ করেছে। উন্নয়নের সব সূচকে দেশের অগ্রগতির চিত্র তুলে ধরেন সংসদ নেতা। এসডিজি বাস্তবায়ন অগ্রগতির ক্ষেত্রে বাংলাদেশ বিশ্বের শীর্ষ 3টি দেশের একটি হিসেবে স্বীকৃতি পেয়েছে। বৈশ্বিক শান্তি সূচক 2020 অনুযায়ী শান্তিপূর্ণ দেশ হিসেবে বাংলাদেশের অবস্থান 7 ধাপ উন্নীত হয়েছে। মহামারী নিয়ন্ত্রণে এলে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার আশ্বাস দেন প্রধানমন্ত্রী। কোভিড-19 সংক্রমণ পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে মাধ্যমিক ও প্রাথমিক পর্যায়ে স্কুল মাদ্রাসা খুলে দেওয়া হবে। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। কালো টাকা সাদা করার সুযোগ রেখে বেশ কিছু সংশোধনী সহ অর্থ বিল 2021 সর্বসম্মতিক্রমে পাশ হয়েছে। কমানো হয়েছে মোবাইল ব্যাংকিংয়ের কর্পোরেট ট্যাক্স, শিথিল করা হয়েছে শিল্পের কাঁচামাল ক্রয়ের শর্ত। স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে শুরু হওয়া অধিবেশনে কণ্ঠভোটে অর্থ বিল পাশ হয়। আগামীকাল 2021-22 অর্থ বছরের বাজেট পাশ হবে। তৌহিদুর রহমানের রিপোর্ট। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন। অতএব সংসদে স্থিরীকৃত আকারে অর্থ বিল 2021 সর্বসম্মতিক্রমে পাশ হলো। অর্থমন্ত্রী বাজেট বক্তৃতায় অপ্রদর্শিত অর্থ সাদা করার বিষয়ে সুস্পষ্ট কিছু বলেননি। তবে শেষ পর্যন্ত অর্থ বিল 2021-এ শিল্প, আবাসন, সঞ্চয়পত্র, পুঁজিবাজার সহ কয়েকটি খাতে অপ্রদর্শিত অর্থ বিনিয়োগের সুযোগ রাখা হয়। মাননীয় স্পিকার, সারা বিশ্ব আজ একটি নজিরবিহীন চ্যালেঞ্জিং টাইম পার করছে। নতুন শিল্প কারখানায় 10% কর দিয়ে অপ্রদর্শিত অর্থ বিনিয়োগ করা যাবে, আর অন্যান্য ক্ষেত্রে 25% কর এবং তার উপর 5% জরিমানা দিয়ে বিনিয়োগ করা যাবে। এদিন বাজেটের উপর সমাপনী বক্তব্য রাখেন অর্থমন্ত্রী আহম মোস্তফা কামাল। এ সময় অর্থবিলের উপর কয়েকজন সংসদ সদস্য বেশ কয়েকটি দফায় সংশোধনীর প্রস্তাব দেন। এর মধ্যে কয়েকটি গ্রহণ করা হয়। আর্থিক প্রস্তাবাবলী কার্যকরকরণ এবং কতিপয় আইন সংশোধনকল্পে আনিত বিলটি অর্থ বিল 2021 অবিলম্বে বিবেচনার জন্য গ্রহণ করা হোক। বাকিগুলো কণ্ঠভোটে বাতিল হয়ে যায়। না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে। এ সময় সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদে উপস্থিত ছিলেন। প্রস্তাবিত বাজেটে 50,000 টাকার বেশি কাঁচামাল কিনলে চেকে লেনদেনের বিধান রাখার প্রস্তাব করা হয়েছিল। এটি বাড়িয়ে 5 লাখ টাকা করা হয়েছে। বাজেটে গত বছরের মতো এবারও অগ্রাধিকার পাচ্ছে দেশের প্রান্তিক তথা পিছিয়ে পড়া জনগোষ্ঠী। এদিকে অপ্রদর্শিত অর্থ বিনিয়োগের সুযোগের পক্ষে বিপক্ষে কথা বলেন সরকার ও বিরোধী দলীয় কয়েকজন সংসদ সদস্য। কালো টাকা সাজা করার যে সুযোগ রাখা হয়েছে সেটা দুর্নীতিকে বৈধতা দেওয়ার শামিল, এটা সুশাসনের পরিপন্থী। এই বিষয়টি নিশ্চিতভাবে দুর্নীতিকে উৎসাহিত করবে। বাজেটে 15,000 টাকার বেশি বেতন বা সম্মানে ব্যাংকের মাধ্যমে পরিশোধের প্রস্তাব থাকলেও সংশোধিত অর্থ বিলে এই সীমা 20,000 টাকা করা হয়েছে। তাহলে এলাকাবাসী উপকৃত। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। হত্যা মামলায় 12 বছর বয়সী বড় ভাইয়ের স্বীকারোক্তি আদায় অভিযোগ, 2 তদন্ত কর্মকর্তাকে হাইকোর্টে তলব।
আবার আমন্ত্রণ রাতের 21 সংবাদে। বিএনপি নিজেদের ব্যর্থতা ও জনবিচ্ছিন্নতা আড়াল করতে নির্বাচন ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে বলেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সরকারি বাসভবন থেকে নিয়মিত ব্রিফিংয়ে তিনি একথা বলেন। গণতান্ত্রিক শাসন ব্যবস্থা বিরোধী দল অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশীজন, কিন্তু মুখে রাষ্ট্র কাঠামো কিংবা গণতান্ত্রিক ব্যবস্থার কথা বললেও বিএনপি নিজেরাই নির্বাচন থেকে দূরে সরে যাচ্ছে। তারা নিজেদের ব্যর্থতা জনবিচ্ছিন্নতা আড়াল করতে নির্বাচন ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করতে প্রতিনিয়তই অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। বগুড়ায় ছোট ভাইকে হত্যা মামলায় 12 বছর বয়সী বড় ভাইয়ের কাছ থেকে জোর করে স্বীকারোক্তি নেওয়ার অভিযোগে পূর্বের ও বর্তমানে 2 তদন্ত কর্মকর্তাকে তলব করেছে হাইকোর্ট। বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম ও বিচারপতি মোহাম্মদ আতোয়ার রহমানের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। তাদের আগামী 3রা আগস্ট আদালতে হাজির হতে বলা হয়েছে। বিস্তারিত শাকির আরজু রিপোর্টে। 2015 সালে বগুড়ায় 8 বছরের শিশুর মরদেহ উদ্ধারের পরদিন মামলা করেন তার বাবা। একই বছরের 29 নভেম্বর স্থানীয় থানা পুলিশ তার বাড়িতে গিয়ে জিজ্ঞাসাবাদের কথা বলে 12 বছর বয়সী বড় ছেলেকে নিয়ে যায়। পরদিন শিশুটিকে বগুড়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। সেখানে সে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় ছোট ভাইকে গলায় কঞ্চি ঢুকিয়ে খুন করেছে সে। কিন্তু এজাহারে শিশুর গলাকাটা লাশের কথা বলা আছে। ময়নাতদন্ত রিপোর্টেও বলা আছে গলাকাটা চিহ্নের কথা। কিন্তু তদন্তকারী কর্মকর্তা চার্জশিটে উল্লেখ করেন যে খুন হওয়া শিশুটির গলায় ধারালো কঞ্চি ঢুকানো ছিল। এমন বিষয়টি সংবাদপত্রে আসলে হাইকোর্টে প্রতিকার চেয়ে রিট করেন 5 আইনজীবী। পিবিআই তদন্তকারী কর্মকর্তা জনাব মোহাম্মদ মনসুর আলী তদন্ত করেন। তিনি আবার আরও 2 জনের 164 স্টেটমেন্ট দেন। তারা যে 164 স্টেটমেন্ট দিয়েছেন সেটাতে তারাও স্বীকার করেন যে হত্যাকাণ্ডটি তারা করেছেন। তাহলে প্রশ্ন দাঁড়ায় যে আগের যে ভাইয়ের কাছ থেকে নিয়েছিল তাহলে কোনটা সঠিক? মঙ্গলবার শিশুটিকে হাইকোর্টে ভার্চুয়ালি উপস্থিত করা হয়। আদালত শুনানি শেষে মামলার প্রথম তদন্ত কর্মকর্তা ও নথিসহ বর্তমান তদন্ত কর্মকর্তাকে 3 আগস্ট তলব করেছেন। নয়ন কুমারকে 7 দিনের ভিতরে জবাব দিতে বলেছেন। পাশাপাশি মনসুর আলী সাহেব যিনি বর্তমানে এই মামলাটি তদন্ত করছেন তাকেও আগামী 3রা আগস্ট 2021 তারিখে সশরীরে সকাল 10:30টায় হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন। নয়ন কুমার ওই শিশুকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দিয়েছিলেন, আর মনসুর আলী ওই শিশুটিকে অব্যাহতি দিয়ে নতুন 2 আসামিকে অভিযুক্ত করে চার্জশিট দেন। শাকির আরজু, 21 টেলিভিশন, ঢাকা। বড় ধরনের নাশকতা ঘটানোর সামর্থ্য হারিয়েছে জঙ্গি সংগঠনগুলো। সোশ্যাল মিডিয়া সহ অনলাইন প্ল্যাটফর্মে জঙ্গিরা সংগঠিত হওয়ার চেষ্টা করছে, কিন্তু র্যাবের তৎপরতার কারণে বারবার ভেস্তে যাচ্ছে তাদের সেই পরিকল্পনা। র্যাব সদর দপ্তরে সংবাদ সম্মেলনে এই দাবি করে সংস্থাটির মহাপরিচালক। রিপোর্টে জানাচ্ছেন দীপু শিকদার। হলি আর্টিজান বা গুলশান হামলার ধাক্কা কাটিয়ে উঠে দেশজুড়ে র্যাব সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লাগাতার অভিযানে কোণঠাসা হতে থাকে জঙ্গিরা। ওই ঘটনার পর 610টি অভিযানে মারা যায় শীর্ষ জঙ্গি সারোয়ার সহ 25 জন। গ্রেফতার হয় 1,500 জঙ্গি। সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির চিত্র তুলে ধরতে গিয়ে র্যাব মহাপরিচালক জানান, জঙ্গিদের চেয়ে এক ধাপ এগিয়ে আছেন তারা। আমাদের যে গোয়েন্দা তথ্য রয়েছে এতে যে জঙ্গিদের এরকম কোনো সামর্থ্য নেই, আক্রমণাত্মক কোনো ঘটনা সংঘটনের মতো তাদের ক্যাপাসিটি আছে বলে আমি মনে করি। সাইবার পেট্রোলিং বলেন বা আভিযানিক কার্যক্রম সব দিক থেকেই আমি মনে করি যে আমরা তাদের চেয়ে অলওয়েজ আমরা 1 স্টেপ এহেড আছি। বিদেশি জঙ্গি সংগঠনগুলোর সঙ্গে দেশীয় জঙ্গিদের যোগাযোগের কোনো তথ্য পাওয়া যায়নি। আমাদের এখানে যে জঙ্গিরা আছে তারা আসলে হোমগ্রো, ওরা আসলে ওই রকম বিদেশি জঙ্গিদের সাথে তাদের কোনো রকম যোগাযোগের তথ্য আমরা কিন্তু পাইনি, এবং আমরা আশা করছি না যে আফগানিস্তান থেকে কেউ এসে আমাদের এখানে এই ধরনের ঘটনা সংঘটন করার মতো সাহস পাবে। এছাড়া মাদক, কিশোর গ্যাং, অস্ত্র উদ্ধার সহ বিভিন্ন অপরাধ দমনে র্যাব কাজ করে যাচ্ছে বলে জানান তিনি। রাষ্ট্রবিরোধী উস্কানিদাতা যেই হোক না কেন তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। দীপু শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছে আবারও প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে
ইউরো চ্যাম্পিয়নশিপ থেকে ফ্রান্স ও ক্রোয়েশিয়ার বিদায়, শেষ 8-এ সুইজারল্যান্ড ও স্পেন। আমন্ত্রণ রাতের 21 সংবাদে। এবার প্রবাসের খবর। বঙ্গবন্ধু সোনার বাংলা গড়তে হলে তার আদর্শকে অনুসরণ করে তা বাস্তবায়ন করতে হবে। বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটি ফুজিরা পূর্ব অঞ্চল শাখার বর্ধিত সভায় বক্তারা একথা বলেন। সভাপতিত্ব করেন তপন সরকার, শহীদুল্লাহ চৌধুরী ও মোর্শেদ। সঞ্চালনায় বক্তব্য রাখেন বখতিয়ারুল ইসলাম চৌধুরী সহ অন্যান্যরা। পরে 7 সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়। আর এরই সাথে শেষ করছি রাতের 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। করোনায় শনাক্ত 9 লাখ ছাড়ালো, আরও 112 মৃত্যু। লকডাউনের মধ্যেই রাজধানী ছাড়ছে অনেকে। জুলাই থেকে গণটিকা কার্যক্রম, সংসদে প্রধানমন্ত্রী। বিদেশগামী কর্মীদের ভ্যাকসিনেশনে অগ্রাধিকারের নির্দেশ। কালো টাকা সাদা করার সুযোগ থাকছে, কমছে মোবাইল ব্যাংকিংয়ের ট্যাক্স। অর্থ বিল পাস। সবশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন ekushe-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/ekushe24 অনলাইনে। 21 খবর দেখুন, 21-এর সাথেই থাকুন। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।